প্রস্রাবের চাপ আসলে আটকে রাখতে না পারা, তাড়াহুড়ো করে বাথরুমে যেতে হয়, দ্রুত যেতে না পারলে যেতে যেতেই কাপড়ে লিক হয়ে যায়, ঘন ঘন প্রস্রাব হয়, এই সমস্যায় যারা ভুগছেন তাদের এই সমস্যার সমাধান নিয়ে কথা বলতে আজকের আলোচনায় আছি আমি ডক্টর রোকসানা আফরোজ। আমি একজন ইউরোলজিস্ট। আমাদের মা বোনেরা বেশিরভাগ সময় এই সমস্যায় ভোগেন, তবে পুরুষের ক্ষেত্রেও হতে পারে। এই সমস্যাটিকে আমরা বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার। এই রোগীরা কি নিয়ে আসেন? ওনারা বেশিরভাগ সময় বলেন যে স্যার বা ম্যাডাম, প্রস্রাবের চাপ ধরলে আমি আটকে রাখতে পারি না, আমাকে দৌড়ে বাথরুমে যেতে হয়, আমি যদি সঙ্গে সঙ্গে না যাই তাহলে প্রস্রাব কাপড়ে লেগে যায়। এছাড়া কেউ কেউ কমপ্লেন করেন যে আমি এটা থেকে রক্ষা পাওয়ার জন্য বারবার প্রস্রাব করতে যাই, বা আর্স যেহেতু আসে আমি ঘন ঘন প্রস্রাব করি। আমি রাতে ঘুমানোর পর 5 থেকে 6 বার ঘুম থেকে উঠি প্রস্রাব করবার জন্য। তখন হয়তো আমরা জিজ্ঞাসা করেই বসি যে আপনি যদি 6-7 বার রাতেই ওঠেন ঘুমানোর পর, তাহলে আপনি ঘুমান কখন? তো এই সমস্যার জন্য আমরা কি করব? একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন, যিনি ক্লারিফাই করবেন আসলে যে আপনার প্রস্রাব ঝরাটি কি কারণে হচ্ছে। অনেক কারণ আছে প্রস্রাব ঝরবার, যেমন ওভার অ্যাক্টিভ ব্লাডারের কারণে হতে পারে, অন্যান্য আরও অনেক কারণ আছে। উনি রোগ সংক্রান্ত ইতিহাসগুলো ডিটেইলে নিক, আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখুক অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা। এছাড়া খুব সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়, যেমন ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা, যার মাধ্যমে প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা সেটি দেখা হয়। সেই সাথে প্রস্রাবতন্ত্রের বা কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার রিজিয়নের একটি আলট্রাসোনোগ্রাম আমরা করাই। এ দুটো পরীক্ষাই যথেষ্ট। তবে এর পরেও যাদের ক্ষেত্রে আনুষঙ্গিক অন্যান্য অনেক সিমটম থাকে বা প্রাথমিক ধাপের চিকিৎসায় যারা ভালো না হয়, তাদের ক্ষেত্রে ইউরোডাইনামিক স্টাডি, ইউরেথ্রোসিস্টোস্কোপি এগুলো পরীক্ষা করার প্রয়োজন পড়ে, তবে সেটি খুবই কম। এখন আসি তাহলে এর থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো। একটি বিষয় আসি, আমাদের মাথায় কিন্তু মনে হয় যে আমরা যখনই একজন সার্জন বা ইউরোলজিস্টের কাছে যাওয়া মানেই অপারেশন। নো, সব রোগের চিকিৎসা কিন্তু অপারেশন নয়। যেমন ওভার অ্যাক্টিভ ব্লাডার বা যে উপসর্গগুলোর কথা বললাম, এর কিন্তু চিকিৎসা বারবারই আমরা বলবো ঔষধ এবং পরামর্শ, ঔষধ এবং পরামর্শ, আবারও জিজ্ঞাসা করলে ঔষধ এবং পরামর্শ। এক্ষেত্রে আমরা অপারেশনে সাধারণত যেতে চাই না। তাহলে চিকিৎসার ধাপগুলো কি কি? প্রাথমিক ধাপ একই কথা সবার জন্য, কিছু পরামর্শ আপনাকে মেনে চলতে হবে। সেটি হলো আপনি প্রয়োজনের অতিরিক্ত পানি পান করবেন না। অনেকেই আমরা বলি কি আমি সারাদিন 5 লিটার পানি পান করছি বা 6 লিটার পানি পান করছি, তাতে আমার কিডনি ভালো থাকবে। নো, আপনি পান করবেন পরিমিত পানি, আপনার শরীরের ওজন এবং উচ্চতা অনুযায়ী। নর্মালি আমাদের 1.5 থেকে 2 লিটার পানি যথেষ্ট সারাদিনে। এরপর আসি, আপনি চা কফি পান করা থেকে বিরত থাকবেন, কারণ ক্যাফেইন এই রোগগুলো আরো বাড়িয়ে দেয়। এরপর আসি, ওজন নিয়ন্ত্রণে রাখবেন। আর দুটো ব্যায়াম আমরা শিখিয়ে দেই এই ধরনের রোগীকে। একটি হচ্ছে পেলভিক ফ্লোর এক্সারসাইজ, যেটি মাসিকের রাস্তা বা প্রস্রাবের রাস্তার চারপাশের মাংসপেশিগুলোকে শক্তিশালী করে ফেলে এবং এই সমস্যাগুলো কমিয়ে দেয়। ইউটিউবে সার্চ দিলেই পারবেন। আরেকটি হচ্ছে ব্লাডার ট্রেনিং বা মূত্রথলির ট্রেনিং, যেটি আমরা রোগীদেরকে শিখিয়ে দেই। এগুলো যদি কেউ নিয়মকানুন মানে, অনেক রোগী শুধু এই নিয়মকানুন মেনেই ভালো হয়ে যান। সেই সাথে আরেকটি পরামর্শ থাকবে, যারা রাতে ঘন ঘন প্রস্রাব করতে যান, ওনারা রাতের খাবার শেষে 2 ঘন্টা পরে প্রস্রাব করে শুবেন। কিন্তু শোবার সময় প্রস্রাব করে এসে কিন্তু আর পানি পান করা যাবে না। আমাদের একটি বাজে অভ্যাস আছে, আমরা প্রস্রাব করে এসেই সঙ্গে সঙ্গেই মনে করি আমাদের গলা শুকিয়ে গেছে, আমাকে পানি পান করতে হবে। এসব নয়। এরপর আসি, প্রাথমিক ধাপের চিকিৎসা হলো উপদেশ। সেকেন্ড লাইন বা দ্বিতীয় ধাপের চিকিৎসা কি? দ্বিতীয় ধাপের চিকিৎসা হচ্ছে ঔষধ। আমরা সাধারণত অ্যান্টিকোলিনার্জিক কিছু ওষুধ, যেমন টলটেরোডিন, কখনো কখনো মিরাবেগ্রন বা এই গ্রুপের কিছু ওষুধ ইউজ করি, যেগুলো মূত্রথলির সেডেটিভ আমরা বলি, বা মূত্রথলিকে ঘুম পাড়িয়ে রাখে। তাতে হয় কি, যে মূত্রথলি যে বারবার আপনাকে একটা আর্জ দিচ্ছে যে আপনি প্রস্রাব করতে যান, এটি কমে যাবে। দ্বিতীয় ধাপের চিকিৎসা কিন্তু ওষুধ। আমরা কখনো একটা ওষুধ ব্যবহার করি, কখনো কম্বিনেশনে 2 বা 2টা ওষুধ ব্যবহার করি। এরপর আসি, যদি এতেও কারো ভালো না হয়, তখন তৃতীয় ধাপের চিকিৎসা কি? তৃতীয় ধাপের চিকিৎসা হচ্ছে যে মূত্রথলিতে বোটক্স ইনজেকশন দেওয়া হয়, দিয়ে মূত্রথলির যে ওভার অ্যাক্টিভিটি আছে সেটিকে কমিয়ে দেওয়া হয়, অথবা নার্ভ স্টিমুলেটরের মাধ্যমে পেরিফেরাল টিবিয়াল নার্ভ স্টিমুলেশন, স্যাক্রাল নিউরোমডুলেশন এগুলো করা হয়। এগুলো যদি ফেল করে তখন করণীয় কি?
চতুর্থ ধাপের চিকিৎসা হচ্ছে অপারেশন। তবে বারবার বলছি, এই রোগের কারণে কিন্তু আমরা অপারেশনে যেতে চাই না। যদি কারো উপসর্গগুলো এতটা তীব্রতর হয় যে সকল রকম সমাধান দেবার পরেও এত তীব্র উপসর্গ যে উনি 5 মিনিট পর পর প্রস্রাব করতে যান বা আরও আনুষঙ্গিক জটিলতা আছে, ওনার দৈনন্দিন জীবন অসহনীয় হয়ে উঠেছে, তখনই কেবল আমরা অপারেশনে যাই, যেমন অগমেন্টেশন, সিস্টোপ্লাস্টি অথবা সিস্টেক্টমি, ডাইভার্সন। তবে পারতপক্ষে সেগুলো করা হয় না। তাই এই রোগের জন্য আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন, যিনি আপনাকে স্টেপ বাই স্টেপ উপদেশ, পরামর্শ এবং চিকিৎসা দেবেন। আপনি এগুলো নিয়ে আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।